নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের সেনাপ্রধান নাকি দেশ ছেড়ে চলে গিয়েছেন, আফ্রিকার কোনো দেশে গিয়েছেন, ইউনূস তাকে বরখাস্ত করেছেন, এই ধরনের হরেকরম গুজব মেনস্ট্রিম সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। একটা চলতি কথা আছে না, গল্পের গরু গাছে ওঠে, এইভাবেই গল্পের গরুকে গাছে তোলা হচ্ছে। বাংলাদেশের সেনাপ্রধান এখন কোথায় আছেন, এটাই তো প্রশ্ন। আমি বিভিন্ন সূত্র থেকে যেটুকু জানতে পেরেছি, বাংলাদেশের আমার যারা পরিচিত আছেন তাদের সাথে কথা বলে, যে সেনাপ্রধান ৩রা মার্চ ৩ দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকায় গেছেন। কেন গেছেন? আমরা জানি যে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সৈন্যরা প্রচুর পরিমাণে আছেন। তাই বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে রয়েছেন সেন্ট্রাল আফ্রিকায়। সেনাপ্রধান তার সহকর্মীদের সাথে কথা বলতে, পরিস্থিতি বুঝতে সেন্ট্রাল আফ্রিকা গেছেন এবং ৫-৬ তারিখের মধ্যেই তিনি ফিরে আসবেন। ওখানে বাংলাদেশের সেনাবাহিনী একটা কমিউনিটি ক্লিনিক চালু করেছে। সেই কমিউনিটি ক্লিনিকও সেনাপ্রধান সরজমিনে ঘুরে দেখবেন। তাই কোনো অবস্থাতেই সেনাপ্রধানকে অপসারণ করার যে গুজব পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে, সেটা সর্বৈব মিথ্যা। বাংলাদেশের আইন অনুযায়ী ২০১৮ সালের সেনাপ্রধানের মেয়াদ ৩ বছরের। তিনি অবসর নেবেন ২০২৭ সালের ২২শে জুন। তার আগে পর্যন্ত তিনি শপথে বহাল থাকবেন এবং অসাংবিধানিক অনির্বাচিত যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের প্রধান ইউনূসের কোনো এখতিয়ারই নেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বরখাস্ত করার। বরখাস্ত করলে করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, কিন্তু শাহাবুদ্দিনও রাষ্ট্রপতি আছেন সেনাবাহিনীর সমর্থনের জন্য। তাই রাষ্ট্রপতি কখনোই ওয়াকারুজ্জামানকে অপসারণ করার নির্দেশ দেবেন না। এটা পরিকল্পিতভাবে একটা অংশ থেকে রটানো হচ্ছে, যাতে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করা যায়। আসলে সেনাপ্রধান মুখের উপর বলে দিয়েছেন না ইউনূসকে, যে নির্দিষ্ট যে সময়সীমা তিনি বলেছিলেন ১৮ মাস, তার মধ্যে নির্বাচন করতে হবে। এবং তিনি ইউনূসকে রীতিমতো অপমান করেছেন। সেটা ইউনূসও বুঝেছেন। যখন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিবিসি বাংলার প্রতিনিধি সেনাপ্রধান সম্পর্কে ইউনূসের কাছে তার মত জানতে চান, তখন ইউনূস কিছুটা ক্ষুব্ধই হন। বলেন, সবই কি সেনাপ্রধানের বক্তব্যকে এন্ডোর্স করতে হবে? সেনাপ্রধান তার সঙ্গেই আছে, সেনাবাহিনী তাকেই সমর্থন করছে। একথা ঠিক যে গণ অভ্যুত্থানের পর সেনাবাহিনীর কাছে সুযোগ ছিল ক্ষমতা দখল করার, কিন্তু সেটা তারা করেনি। ইউনূসের অন্তর্বর্তী সরকারকে তারা সমর্থন করেছে এবং এখনো করছে। কিন্তু বাংলাদেশ জুড়ে যা চলছে তাতে সেনাবাহিনী যার পর নাই বিরক্ত, এবং সেনাবাহিনীর একটা বড় অংশ রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে যায়। এখন প্রশ্ন তো উঠবেই, যে দেশের সেনাবাহিনী তাকি দেখে ঐতিহাসিক ৩২ নম্বর ধানমন্ডিকে ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হলো, যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছে না, সেই সেনাবাহিনীর সদস্যরা কিভাবে পিসকিপিং ফোর্সে অংশ নেয়? এই প্রশ্নটা উঠতে শুরু করেছে এবং ভবিষ্যতেও উঠবে। তাই সেনাপ্রধান বাহিনীর সংহতি রক্ষার স্বার্থে ইউনূসকে কার্যত চরমপত্র দিয়েছেন। এখন ইউনূসের ছকটা কি দেখুন। তার আগে একটা কথা বলি, বাংলাদেশের শিক্ষা উপদেষ্টাকে ইউনূস অপসারণ করেছেন।
তার জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক প্রাক্তন অধ্যাপককে মনোনীত করা হচ্ছে। বাংলাদেশের শিক্ষাবর্ষের শুরুতেই প্রাথমিক থেকে ওই নবম দশম পর্যন্ত ছাত্রছাত্রীরা বিনামূল্যে বই পায়, 40 কোটি বই দেওয়া হয়। এবার কিন্তু এখনো পর্যন্ত সব বই দেওয়া হয়নি। কারণ কি? এই বইগুলো ছাপার জন্য একটা টেন্ডার ডাকা হয়। এই টেন্ডারে পার্টিসিপেট করে ভারতীয় প্রকাশন সংস্থাগুলো। কারণ বাংলাদেশের প্রকাশন শিল্প এই এত বড় বরাত নেওয়ার পক্ষে উপযুক্ত নয়। কিন্তু ভারতীয় প্রকাশকদের কাছে পাঠ্যপুস্তক ছাপার বরাত যাওয়া উচিত নয়, এটাই মনে করেছিল ওই ছাত্ররা, জঙ্গি জিহাদিরা। তাই বরাত দেওয়া যায়নি, বইও পাওয়া যায়নি। মানে অভূতপূর্ব ঘটনা। 3 মাস হতে চললো, এখনো বাংলাদেশে স্কুলের ছাত্রছাত্রীরা বিনামূল্যে যে পাঠ্যপুস্তক সরকার দেয় ছাত্রছাত্রীদের, সেটা দিতে পারেনি। আবার মেট্রো রেলের টিকিট কিন্তু ভারত থেকে ছাপা হচ্ছে। এবং এই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আচার্য জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসুর নামে 3টে হল, সেমিনার কক্ষ ছিল। মৌলবাদীদের চাপে পড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সিন্ডিকেট বৈঠক ডেকে এই 3টে হলের নাম পরিবর্তন করেছে। শিক্ষা উপদেষ্টা এর বিরুদ্ধে সরব হয়েছিলেন। অনেকে বলছেন যে মৌলবাদীরা ইউনুসকে চাপ দিয়েছে শিক্ষা উপদেষ্টাকে সরানোর জন্য, আর শুধু ইউনুস, জঙ্গিদের হাতের পুতুল ইউনুস সেই চাপের কাছে নতি স্বীকার করেছে। এইরকম একটা ব্যাখ্যা আছে। কিন্তু নির্বাচন, যেটা নিয়ে ভারতীয় উপমহাদেশে আগ্রহ আছে, আমাদের আগ্রহ আছে, কারণ আমরা প্রথম থেকে একটা কথা বলেছি যে এই অন্তর্বর্তী সরকারকে আমরা পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দেব না যতক্ষণ না পর্যন্ত সেখানে নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসছে, যে দলেরই সরকার হোক। বাংলাদেশের মানুষ যাদেরকে নির্বাচিত করবে, বৃহৎ প্রতিবেশী হিসাবে ভারত সেই সরকারের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে এবং আমরা আস্থা, বিশ্বাস, সহযোগিতার ভিত্তিতে দুদেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের সোনালী অধ্যায় আছে। আমরা আশাবাদী সেই সোনালী অধ্যায় ফিরে আসবে, কারণ বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তাদের বিপদে আপদে প্রয়োজনে ভারত সরকার অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটার মধ্যে কোনো ইফ বাট নেই। কিন্তু ইউনুস যতই নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে পারে বলে বলুন না কেন, আমার ধারণা ইউনুস নির্বাচন করতে চায় না। তার সাম্প্রতিক উদাহরণ হলো ছাত্রদের যে দল তৈরি হয়েছে, জাতীয় নাগরিক পার্টি, তারা 4 মার্চ জাতীয় স্মৃতিসৌধ এবং গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছিলেন তাদের যেখানে সমাধিস্থ করা হয়েছিল সেখানে গেছেন। ওদের একজন সংগঠক সার্জিস আলম কি বলেছেন? যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনার বিচার হবে, শেখ হাসিনাকে ফাঁসি কাঠে তোলা হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ যেন নির্বাচনের কথা মুখেই না আনে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অর্থাৎ সময় কেন? ইউনুসও জানে, তার উপদেষ্টা জানে, ওই তাজুল আহমেদ যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরকারের প্রসিকিউটর, তিনিও জানেন, ছাত্ররাও জানেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব নয়। তার বিচারের নামে প্রহসন হলে সেই বিচার কেউ মানবে না। তারা এই দাবিটা তুলে আসলে নির্বাচন প্রক্রিয়াকে ভেস্তে দিতে চাইছেন। এর পিছনে একটা কারণ আছে। দেখুন, 15ই জুলাই থেকে সম্ভবত 10ই আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থানের আগের 3 সপ্তাহ এবং তার পরের 1 সপ্তাহ বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটেছে, হিংসার ঘটনা, খুন,
পুলিশ কর্মীদের খুন করা, সাধারণ মানুষকে খুন করা বহু ঘটনা ঘটেছে। তার জন্য অন্তর্বর্তী সরকার যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে ইনডেমনিটি দিয়েছে বা দায় মুক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে কোনো আইনগত প্রক্রিয়া চালানো যাবে না, কোনো ফৌজদারি মামলাও করা যাবে না। ছাত্ররা, সমন্বয়করা, উপদেষ্টারা ভয় পাচ্ছেন নির্বাচনে ছাত্রদের পরাজয় অবশ্যম্ভাবী, তারা কোনো রকম দাগ কাটতে পারবে না। এখন নির্বাচনের পর যে দলেরই সরকার হোক না কেন, ধরুন বিএনপি সরকার আসলো, সেই সরকার কিন্তু এই ছাত্রদের রেয়াত করবে না। একের পর এক ফৌজদারি মামলা হবে বাংলাদেশ জুড়ে। যারা গণ অভ্যুত্থানের সময় থানা লুট করেছে, পুলিশ কর্মীদের খুন করে ঝুলিয়ে দিয়েছে, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের খুন করেছে, নিরীহ দেশবাসীকে খুন করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে। এবং ফৌজদারি মামলা কখনো তামাদি হয়ে যায় না। একবার ফৌজদারি মামলা দাখিল হলে সেই ফৌজদারি মামলা কিন্তু সজীব থাকে। ৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুন হয়েছিলেন, তারপর হত্যাকারীদের ওই ইনডেমনিটি বা দায় মুক্তি দেওয়া হয়েছিল। ২১ বছর পর আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় আসলো ৯৬, তারা কিন্তু এই ইনডেমনিটি বাতিল করে, নতুন করে বিচার শুরু হয় এবং আপনারা তারপর জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বহু লোকের ফাঁসি হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী অপরাধে। তাই ছাত্ররা, সমন্বয়করা, উপদেষ্টারা এবং ইউনূস নিজেও আতঙ্কে আছেন যে নির্বাচিত সরকার যে দলেরই সরকার হোক না কেন, তারা কিন্তু ওই ফৌজদারি মামলা দায়ের করে বিচার প্রক্রিয়া শুরু করবে। এই বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে যাতে না হয় সেই জন্য নানা ছুতোয় নির্বাচনটাকে ভণ্ডুল করতে চাইছে এই ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এর পিছনে পূর্ণ সমর্থন আছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার সুদখোর ইউনূস এবং তার রাজাকার উপদেষ্টাদের। একবার ফৌজদারি মামলা দাখিল হলে সেই ফৌজদারি মামলাকে প্রত্যাহার করা যায় না। তাই অভ্যুত্থানের নামে যারা ষড়যন্ত্র করেছিল, যারা চক্রান্ত করেছিল, যারা নিরীহ দেশবাসীকে খুন করেছিল, যারা নিরাপত্তা বাহিনীকে খুন করেছিল, যারা থানা থেকে অস্ত্র লুট করেছিল, তারা এখন ওই দায় মুক্তিকে সামনে রেখে ঘুরে বেড়াচ্ছে, নাশকতা করছে, মবের রুল চালু করেছে। একটা সরকার আসলে দেশের মানুষ কিন্তু বিচার চাইবে, তখন কিন্তু সেই নির্বাচিত সরকার বাধ্য হবে। ধরুন যারা পুলিশের খুন হয়েছেন তাদের পরিবার, পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষ দাবি তুলবেন বিচার করতে হবে। ওইভাবে দায় মুক্তি হয় না, তাহলে বিচার করলেই ফৌজদারি মামলা শুরু হবে, এফআইআর হবে, যেটা হয়নি এখনো। তখন এই সমন্বয়ক, ছাত্র নেতা, উপদেষ্টা এবং খোদ ইউনূসও কিন্তু আইনের আওতায় চলে আসবে। এটাই কিন্তু ভয়। তাই ক্ষমতায় থাকতে হবে, যতদিন পারা যায় ক্ষমতায় থাকতে হবে। এবং ক্ষমতায় থাকলে পরে আপাতত এই সমস্ত আইনি ঝুট ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। যদি এইভাবে আরো ৩-৪ বছর কাটিয়ে নেওয়া যায়, প্রভূত সম্পত্তি করে বিদেশে পালিয়ে যাওয়া যাবে। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ছাত্র নেতারা বৈভবের আস্ফালন করার সুযোগ পাচ্ছেন কি করে? আমাকে একজন বললেন, জানেন এদের প্রত্যেকের হাতে লেটেস্ট মডেলের আইফোন, দামি দামি বিদেশি গাড়ি চড়ে ঘোরে। এই টাকার উৎস কোথায়? কে দিচ্ছে টাকা এদের? যেখানে বৈষম্য বিরোধী ছাত্রদের অফিস ছিল, রূপায়ণ টাওয়ার্স, অত্যন্ত পশ এরিয়া, স্কোয়ার ফিট প্রতি ভাড়া কত? আমাদের সেক্টর 5-এর যেরকম স্কোয়ার ফিট প্রতি ভাড়া ঠিক সেরকম।
তাহলে এই টাকা তাদের দিচ্ছে কে? ছাত্ররা কি ক্রাউড ফান্ডিং করে তাদের দল চালাবার খরচ তুলছে? না, তাদের আয়ের অন্য উৎস আছে। এটাই কিন্তু ভয়, সেই জন্য নির্বাচনটাকে টালবাহানা করছে। এখন ভরসা হচ্ছে সেনাবাহিনী এবং বাংলাদেশের সাধারণ মানুষ। সেনাবাহিনী যদি দেখে যে ইউনূস এই ছাত্রদের কথাকে গুরুত্ব দিয়ে নির্বাচন ভেস্তে দিতে চাইছে, সেনাবাহিনী কিন্তু এবার অ্যাসার্ট করবে। সেনাপ্রধান কি বলেছিলেন? আমাকে বাধ্য করবেন না ওই পথে যেতে, আপনাদের সতর্ক করে দিচ্ছি, ঝগড়াঝাটি কাদা ছোড়াছড়ি বন্ধ করুন। ওই পথ মানে কি? ওই পথ মানে হচ্ছে মার্শাল ল। এবং এমনও হতে পারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই অন্তর্বর্তী সরকারকে বরখাস্ত করে দিলেন, হতেই পারে। তখন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, তাতে সামনে সিভিলিয়ান ফেস থাকবে, আড়ালে থাকবে সেনাবাহিনী, তারাই নির্বাচন পরিচালনা করবে। সেই দিকেই কিন্তু বাংলাদেশ যাচ্ছে। এছাড়া আমি কিন্তু কোনো পথ দেখতে পাচ্ছি না। ছাত্ররা একবার বলছে গণপরিষদের নির্বাচন, দ্বিতীয় রিপাবলিক, নতুন সংবিধান রচনা হবে। তারপর তারা আবার সুর চড়িয়েছে শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত তার বিচার হচ্ছে, তার ফাঁসি হচ্ছে, ততক্ষণ যেন কেউ নির্বাচনের নামগন্ধ না করে। ছাত্ররা কি বাংলাদেশের মানুষের কত অংশের প্রতিনিধিত্ব করে? দেশের সিংহভাগ মানুষ নির্বাচন চায়, একটা স্থায়ী সরকার চায়। তারা মনে করে নির্বাচনের মাধ্যমে একটা স্থায়ী সরকার তৈরি হলে বাংলাদেশে যে মাৎসন্যায় চলছে সেই মাৎসন্যায় থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু ইউনূস ক্ষমতার মোহে অন্ধ হয়ে যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে থাকতে চায়। ইউনূসের সমর্থন পুষ্ট ছাত্রদের এই দল তাই এক এক দিন এক এক রকম দাবি তুলে কার্যত বাংলাদেশের মানুষকে হুমকি দিয়ে গণতান্ত্রিক নির্বাচন যাতে না হয় সেটা নিশ্চিত করতে চাইছেন। নির্বাচন হলে ছাত্রদের শোচনীয় পরাজয় অবশ্যম্ভাবী, এবং তারপর যে সরকার তৈরি হবে, যে দলেরই হোক না কেন, সেই সরকার কিন্তু এই ছাত্রদের, এই সমন্বয়কদের, এই উপদেষ্টাদের দেশের আইন অনুযায়ী বিচারের প্রক্রিয়া শুরু করবে। তাতেই আতঙ্ক, তাতেই ভয়। সেই জন্য যেন তেন প্রকারেণ নির্বাচনকে ভেস্তে দাও। শুধু ইউনূসের এই খেলা আমরা কিন্তু ধরে ফেলেছি।